টাইমস হেডলাইন্সে আপনাদের স্বাগত। টাইমস অফ বাংলাদেশে আমরা প্রতিদিন এমন কিছু খবর প্রকাশ করে থাকি যা অন্য গণমাধ্যমে থাকে না। এমনই 5টি সংবাদ নিয়ে আজকে আলোচনা করব। আমি এম আবুল কালাম আজাদ। নির্বাচনের সময় 8 থেকে 13 তারিখ পর্যন্ত মোবাইল ফাইন্যান্স সার্ভিসের যে লেনদেন, সেই লেনদেন বেশ সীমিত করা হয়েছে। এ সম্পর্কে একটি রিপোর্ট করেছে আমাদের স্টাফ রিপোর্টার শাহরিয়ার মাহি। কেন হঠাৎ করে এরকম সীমিত করা হলো? সাধারণ সময় এমনিতে যে মোবাইল ফাইন্যান্সিয়াল যে সিস্টেমগুলো রয়েছে, যেমন বিকাশ, নগদ এবং রকেট, সেখানে আমরা দেখতে পাই যে দৈনিক একজন ব্যক্তি তার একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 50,000 টাকার লেনদেন করতে পারে এবং মাসিক সেই সংখ্যাটা 3 লাখ পর্যন্ত। কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশন কমিশনের কাছে যে প্রস্তাবনা এসেছে, সেখানে বলা হয়েছে যে এটিকে সীমাবদ্ধ করে আগামী 8 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 1,000 টাকায় নামিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রত্যেকবার সর্বোচ্চ 1,000 টাকা করে আদান প্রদান করা সম্ভব এবং দৈনিক সেটা সর্বোচ্চ 10 বার করা সম্ভব। অর্থাৎ 50,000 থেকে সেই লিমিটটি একদম 1,000-এ নিয়ে আসা হয়েছে এবং মাত্র সারাদিনে মাত্র 10 বার সেই লেনদেনের সুযোগ কেন করা হয়েছে সংক্ষেপে যদি জানতে চাই আপনার কাছে। ইলেকশন কমিশন এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরোর মতে তারা বলছেন এই সিদ্ধান্তের পেছনের কারণ হচ্ছে নির্বাচনের সময় অবৈধ অর্থ আদান প্রদান ঠেকানো। এছাড়াও এর পাশাপাশি নির্বাচনকে প্রভাবিত করা। জি, আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে আসলে নির্বাচনের সময় ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এবং ভোট কেনার জন্য প্রার্থীরা যারা রয়েছেন তারা বিভিন্ন মাধ্যমে অর্থের ব্যবহার করে থাকে। তো নির্বাচনী প্রচারণার সময় যাতে তারা প্রার্থীরা ভোটারদেরকে অবৈধভাবে অর্থ প্রদান করতে না পারে এবং পাশাপাশি অবৈধ কোনো অর্থ আদান প্রদান যাতে না হয়, অর্থ পাচার যাতে না হয়, এটাকে তারা কারণ হিসেবে উল্লেখ করছেন। তো এইভাবে কি আসলে ধরেন কালো টাকার আদান প্রদান কি ঠেকানো সম্ভব? এই বিষয়ে আমরা যখন বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলেছি, তারা বারবার একই কথা বলেছেন যে এভাবে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে সীমাবদ্ধতা তৈরি করে দিয়ে দীর্ঘ 6 দিনের এই সীমাবদ্ধতার মাধ্যমে আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করা হলেও এটি আসলে সম্পূর্ণভাবে কতটুকু কার্যকর সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। এবং এটার যে কনসিকুয়েন্স, ধরুন প্রতিদিন তো কোটি কোটি টাকার লেনদেন হয়, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে দৈনন্দিন প্রয়োজনে, মানুষের প্রয়োজনে। এই সীমিত করার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের, সব শ্রেণী পেশার মানুষ তো এক সমস্যায় পড়বে। জি, অর্থনৈতিক বিশ্লেষক যাদের সাথে আমি কথা বলেছি তারাও একই কথা বারবার বলেছেন যে সামগ্রিক অর্থনীতিতে যতটা চাপ পড়বে তার চেয়ে বেশি চাপ পড়বে আসলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কারণ বর্তমান সময় যেখানে কিছুদিন আগ পর্যন্ত ক্যাশলেস বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল, সেখানে এমন সময় এসে মানুষ যখন ধীরে ধীরে এই অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ফোন ব্যবহার করে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করেছে, এরকম সময় এসে এরকম সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া হলে আসলে তাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব পড়বে এবং বিশেষত যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা থেকে শুরু করে অনেকের ব্যবসা রয়েছে যাদের পুরো জীবিকা এবং পুরো দিনের খরচই আসলে বের হয়ে আসে তাদের সেই মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে। তো সেই মানুষগুলো আসলে এই 6 দিনে দীর্ঘমেয়াদী একটি ক্ষতিকর প্রভাবের মধ্যে পড়বে এবং সরাসরি তারা এই প্রভাবের, ধরুন কুড়িগ্রামের একজন ছোট ব্যবসায়ী, সে কিছু মালপত্র পাঠিয়েছে ঢাকায়, হ্যাঁ, সেটা বিক্রি করে তাকে কিন্তু হয়তো এই সার্ভিসের মাধ্যমে, সেবার মাধ্যমে তার টাকাটা তাকে ফেরত দেওয়া হবে। তাহলে এই যে 5 দিন, এই 5 দিনে তো মানে এইসব সার্ভিস পাওয়া যাবে না, সেবা পাওয়া যাবে না। সেক্ষেত্রে তো এটার আসলেই খুব গুরুতর এক ধরনের কনসিকুয়েন্স দেখা যাচ্ছে। ভাই, সেক্ষেত্রে একটি বিকল্প রাস্তাই রয়ে যায়, সেটি হচ্ছে, সত্যি বলতে 2টি বিকল্প রাস্তা রয়ে যায়। একটি হচ্ছে হাতে হাতে পাঠানো, অথবা হচ্ছে ব্যাংকের মাধ্যমে পাঠানো। কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠালে বা হাতে হাতে পাঠানোর যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, অর্থাৎ এটি অনেক সময় সাপেক্ষ এবং হাতে হাতে পাঠানোর ক্ষেত্রে আসলে বিশ্বাসযোগ্যতার একটি প্রশ্নও থেকে যায়। তো যেখানে মোবাইল ফোন, যেহেতু আজকের পৃথিবীতে মোটামুটি সবাই তার যথাসাধ্য চেষ্টা করছে একটি স্মার্ট ডিভাইস ব্যবহার করার জন্য, তো সবার কাছে মোবাইল ফোনটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় এবং একই সাথে তারা এটা ব্যবহার করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। তো মোবাইল ফোন ব্যবহার করেই আসলে আর্থিক লেনদেন করাটা সেই
প্রান্তিক অঞ্চলের কোনো ব্যবসায়ীর জন্য যতটা আরামদায়ক এবং সহজতর হতো, হয়তো ব্যাংক অথবা হাতে হাতে পাঠানোর যে বিকল্প পথগুলো রয়েছে তার ফলে তার ব্যবসায় একটি দীর্ঘমেয়াদী ক্ষতি অবশ্যই হতে পারে, এমনটি বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। জামাত এবং এনসিপিকে নিয়ে আমাদের চমকপ্রদ একটি স্টোরি আছে, সেটি হচ্ছে যে জামাতের সাথে জোট করলেও এনসিপি বলছে যে তারা জামাতের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছে না, বিশেষ করে নির্বাচনী প্রচারণা এবং আমরা যা জানি যে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ছিল সেই সব বিষয়ে তারা তেমন কোনো সহযোগিতা না পাওয়ার কারণে এনসিপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন আল আমিন সাদমান। মূল সমস্যাগুলো এখানে কি? যে কোনো নির্বাচনী জোটে যেসব রাজনৈতিক দলগুলো থাকে তাদের মাঝখানে এক ধরনের সমঝোতা হয়। সেই সমঝোতা বিভিন্ন ধরনের হতে পারে। সর্বপ্রথম সমঝোতা যেটা হয় সেটা হচ্ছে প্রচারণার সময় জোটের যে শরিক দলগুলো আছে সবাই মিলেমিশে সেই জোটের প্রচারণা করে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় এটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক আর্থিক একটা সাহায্য সহযোগিতার ব্যাপার থাকে। ছোট দলগুলোকে সাধারণত বড় দলগুলো অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এছাড়াও দেখা যায় যে ওই আসনগুলোতে আসলে সেই জোটের অন্য কোনো প্রার্থী থাকে না। এটাই তো আসলে নির্বাচনী সমঝোতা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তত 4টি আসন, মানে এগুলো তো প্রকটভাবে দেখা গিয়েছে যে এনসিপির যে প্রার্থীরা আছে, জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, সেই জোটের কাছ থেকে কোনো সহযোগিতা, মানে খুব একটা সহযোগিতা পাচ্ছে না। যদি আমি স্পেসিফিক্যালি বলতে যাই, চট্টগ্রাম 8 আসনের কথা যদি বলি, চট্টগ্রামের 8 আসনে তাহলে হচ্ছে জামাতের একটি বিদ্রোহী প্রার্থীই আছে এবং তাকে জামাতের কেন্দ্র থেকে, মানে জামাতের সূত্রে এটা জানা গিয়েছে, জামাতের কেন্দ্র থেকে অনেকবার উইথড্র করার জন্য বলেছিল মনোনয়নপত্র, পরে সে তা করেনি এবং আরপিওর যে রুল, ওই রুল অনুযায়ী তো। কিন্তু আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে এনসিপি যে কথাটা বলছে যে জামাতের সঙ্গে জোট করেছে এবং জোট করলে পরস্পরকে সহযোগিতা করার কথা প্রত্যেকটা আসনেই। এনসিপি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এক হচ্ছে তারা বলছে যে তারা নির্বাচনী প্রচারণায় জামাতের শীর্ষ নেতাদের পাচ্ছেন না। 2 হচ্ছে যে তাদের যে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ছিল, আমরা জানি যে জামাত প্রত্যেক ক্যান্ডিডেটকে আর্থিকভাবে ক্যাম্পেইন করার জন্য সহায়তা করবে বলে এই দুটি বিষয়ে আমি স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি। প্রথম ব্যাপার হচ্ছে প্রচারণা এবং জামাতের কেন্দ্রীয় নেতা যাদের আসলে ফেস ভ্যালু খুব ভালো, তারা যেমন জামাতের, যদি আমি আমিরের কথাই বলি, তাহলে আমির যে আসনে যাবে সেই আসনের সাধারণত ভোটে কিছুটা হলেও সেটা প্রভাব ফেলে। এনসিপির নেতাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুধুমাত্র পঞ্চগড়ে সাজিস আলম ব্যতীত কোনো আসনেই, কোনো এনসিপির যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এরকম কোনো আসনেই আসলে দেখা যায়নি যে জামাতের আমির গিয়েছেন। আমরা দেখেছি ঢাকা 6 এসেছেন তিনি, ঢাকা 6 এসে ঢাকা 8-এর নাসিরুদ্দিন পাটোয়ারির হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এছাড়াও আমরা দেখেছি ঢাকা 2 আসনে হচ্ছে ঢাকা 19 এবং 20-এর যে এনসিপির যে প্রার্থীরা আছে তারা গিয়েছেন। কিন্তু ঢাকা 8, মানে স্পেসিফিক্যালি যদি আমি বলি ঢাকা 8 অথবা ঢাকা 11 অথবা ঢাকা 19, 20, মানে এইসব আসনে কিন্তু আমরা দেখতে পাইনি যে। এছাড়াও ঢাকার বাইরে শুধুমাত্র একটি ব্যতিক্রম দেখা গেছে, সাজিস আলমের আসনটাতেই গিয়েছে। মানে 2-4টি আসন ছাড়া এনসিপির যে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তার অন্য কোনোগুলোতে আসলে জামাতের শীর্ষ নেতাদের এনসিপি নেতাদের সঙ্গে ক্যাম্পেইন করতে দেখা যাচ্ছে না। আপনি প্রথমে যেটা বলছিলেন যে বেশ কয়েকটি এনসিপি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে জামাত বা 11 দলীয় জোটের প্রার্থীও রয়েছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। না, এমনটা হওয়ার কথা ছিল না আসলে। যে নির্বাচনী সমঝোতা আশাবাদ নিয়ে এনসিপি গিয়েছিল সেটা তারা অনেক ক্ষেত্রেই ভোটের মাঠে যখন নির্বাচনী প্রচারণায় যায় তখন আসলে সেটা দেখতে পায় না। বিশেষ করে এনসিপি যে 30টি আসনের মাঝখানে একটি আসন হচ্ছে উন্মুক্ত। এই আসন বাদে বাকি 29টির মাঝখানে 6টিতে দেখা গিয়েছে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের কিন্তু 6টি প্রার্থী আছে। এছাড়াও আমরা জামাতের বিদ্রোহী প্রার্থীর কথাও জানি। তো 30টির মাঝখানে যদি এখানে 7-8টিই চলে যায় তাহলে আসলে সেই শতাংশটা তো খুব বেশি, খুব বড় শতাংশ বলে আমি মনে করি। এবং এই জায়গাগুলোতে তো কিন্তু 11 দলীয় জোট নিজেরা যে খুব ভালো একটি ফলাফল বয়ে আনবে তাও প্রত্যাশা করা এনসিপি সেই প্রত্যাশাটা মানে এখনো করতে পারছে না, কারণ তারা ভাবছে যে তাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিছুটা ঘাটতি হয়েছে এবং তারা এই ব্যাপারটাকে অস্বস্তি বলে
তারা দাবি করেছে। এবং এনসিপির সূত্রে আমরা এও জানতে পেরেছি যে তারা এখনও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। কবে এই কথাবার্তা শেষ হবে এবং কথাবার্তা শেষ হওয়ার পর তারা নির্বাচনী মাঠে পুরো 11 দলীয় জোট হিসেবে মাঠে নামবে এবং কতটুকুই বা ফলাফলে পরিবর্তন আনবে? ধরেন এনসিপি যারা গঠন করেছে তাদের একটা ইতিহাস আছে, গণ আন্দোলনের ভিতর দিয়ে তারা উঠে এসেছে। জামাতের সঙ্গে তারা জোট করার কারণে কিন্তু তাদের অনেক স্যাক্রিফাইস করা লাগছে। কারণ কি, তারা আসলে সাধারণ যে ভোটার বা স্টুডেন্টদের মধ্যে তাদের কিন্তু জনপ্রিয়তা কমে গেছে। তো এরকম একটা স্যাক্রিফাইস করে জামাতের সঙ্গে জোট করার পর যদি জামাতের কাছ থেকে আসলে সহযোগিতা না পায়, সেক্ষেত্রে তো তাদের মধ্যে হতাশা বিরাজ করবে। কিন্তু তারা কি ভাবছে যে এই সামনে যে আর কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে এটা আসলে পোষানো সম্ভব? কারণ জামাত তো তার নিজের ক্যাম্পেইন নিয়েই ব্যস্ত। এনসিপির অনেক নেতাদের সাথেই কথা হয়েছে এবং তারা একই সাথে হতাশ, তারা একই সাথে কিছুটা হলেও শঙ্কিত এবং তারা আসলে তাদের যে এক্সপেকটেশনটা ছিল যে জামাত এবং বাকি যে দলগুলো, যে 11 দলীয় নির্বাচনী জোট, তারা যা নির্বাচনী সমঝোতা যাকে বলছেন, এই সময়ে তারা এই স্যাক্রিফাইসগুলোকে ওভারকাম করে তারা হয়তো সংসদে খুব তাদের কিছু প্রতিনিধি পাঠাতে পারবে। 30টা আসন যদি বলি, তারা হয়তো আশা করেছিলেন যে অন্তত 20-22 জনের মতো তারা প্রতিনিধি পাঠাবেন। কিন্তু এখন আসলে মাঠের ফলাফল ভিন্ন হয়ে, মাঠের চিত্রটা আসলে ভিন্ন হয়ে গিয়েছে এবং তাদের এই হতাশার জায়গাটা কিন্তু যথার্থ। কারণ আপনি যদি দেখে থাকেন যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপির বিশাল অংশের সমর্থক ছিল আমাদের মতো সাধারণ মানুষজন, যারা এনসিপিকে সমর্থন করে আসলে 24-এর তাদের এই গণঅভ্যুত্থানকে দিয়ে। কিন্তু আবার 71-কেও তারা ধারণ করে থাকে। তো এনসিপি যখন জামাতের সাথে জোটে যায় তখন কিন্তু এই অংশটা খুব একটা পছন্দ করেনি, সাংঘর্ষিক হয়ে যায়। জি হ্যাঁ, একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে যায়। তো এই ক্ষেত্রে এনসিপির যেই আমার কাছে এখন মনে হচ্ছে যে এনসিপির যেই স্ট্যান্ডটা ছিল, নির্বাচনী সমঝোতাটা ছিল, তা যদি তারা খুব দ্রুতই 11 দলীয় জোটের মাঝখানে কোনো বদল না নিয়ে আসতে পারে বা আরও বেটার কমিটমেন্ট যদি জামাতের থেকে না পায়, তাহলে কিন্তু নির্বাচনী মাঠে তাদের অনেকটা হতাশ হয়ে ফেরত আসতে হবে। অর্থ পাচারের একটি তদন্তের অংশ হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বারবার চিঠি দেওয়ার পরেও তারা সে সম্পর্কে তথ্য দিচ্ছে না, বিষয়টা কি? শওকত আলী চৌধুরী একজন জাহাজ ভাঙা শিল্পের একজন ব্যবসায়ী, এসএন কর্পোরেশন ওনার প্রতিষ্ঠানের নাম। ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত চলছে, দুদক তদন্ত করছে। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা বিএফআই নামে যেটাকে আমরা চিনি, ওরাও তদন্ত করেছিল। পাশাপাশি এখন সিআইডি তদন্ত করছে, তারপর আপনার এনবিআর তদন্ত করছে ওনার কর ফাঁকির বিষয়গুলো নিয়ে। বেশ কয়েকটি সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করছে। তাদের ধারণা উনি অর্থ পাচার করেছেন বিদেশে কয়েকটি শেল কোম্পানির মাধ্যমে। উনি যেটা করেছেন যে কিছু জাহাজ আমদানির নামে কোনো জায়গায় ওভার ইনভয়েস করেছেন, কোনো জায়গায় ভুতুরে জাহাজ, অর্থাৎ জাহাজের অস্তিত্ব নেই। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সংশ্লিষ্ট এখানে যেটা হয়েছে, এখানে 3টা এলসি বিএফআই খুঁজে পেয়েছিল যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে 3টি জাহাজ আমদানি হয়েছিল। ওই জাহাজের মাধ্যমে অর্থ পাচার হয়েছে বলে বিএফআই এর ধারণা ছিল এবং ওই বিএফআই এর ওই তদন্তের আলোকে পরে দুদক তদন্ত শুরু করে। দুদক তদন্ত শুরু করার পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তারা চিঠি পাঠায় শুরুতে, যেহেতু এই বিষয়টা আসছে এসসিবির মাধ্যমে এলসি হয়েছে, সেই এলসির মাধ্যমে তথ্য পাচার হয়েছে। সেক্ষেত্রে দুদকের চিঠি যখন পাঠায়, এটা হলো ডিসেম্বরের 4 তারিখে, যে এই রেকর্ডসগুলো তারা চায়। কিন্তু এসসিবি কোনো রিপ্লাই দেয় না দুদককে, মানে না কোনো সময় বাড়ানোর জন্য আবেদন করেছে, না কোনো তথ্য সরবরাহ করেছে। এরপরে আবার জানুয়ারির 11 তারিখে দুদক আবার চিঠি দেয়, অপেক্ষা করেছে, তারা তথ্য না পেয়ে আবার চিঠি দেয় এসসিবিকে যে আমাদের এই বিষয়গুলো, যে তার স্বার্থ সংশ্লিষ্ট যে কি লেনদেন হয়েছে, প্লাস স্পেসিফিক উল্লেখ করে যে এই এলসিগুলোর তথ্য, তারপর হলো তার পরিবারের যে লেনদেনের তথ্যগুলো এবং বিদেশে এবং দেশে তার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোথায় কোথায় লেনদেন আছে, যাবতীয় রেকর্ডস তাদের কাছে যা আছে সবগুলো চেয়ে তারা চিঠি দিয়ে দেওয়ার পরে, দ্বিতীয় চিঠি দেওয়ার পরে তো প্রায় 1 মাস চলে গেল। এবং তাহলে এরপরে কি পদক্ষেপ নেবে দুদক? মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে? হ্যাঁ, দুদকের আইনে শাস্তিমূলক ব্যবস্থা আছে। দুদক এরপরে যেটা করেছে যে 29 জানুয়ারি তারা একটা চিঠি দিয়েছে এসসিবিকে, যে তারা তাদের আইনের 19 দুর্নীতি দমন কমিশন অ্যাক্ট 2004-এর 19-এর 3-এর ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি যদি কোনো অনুসন্ধানে তথ্য সরবরাহ না করে বা তথ্য সরবরাহে বাধা দেয় বা অনুসন্ধানে বাধা প্রয়োগ করে, সেক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড, আর্থিক দণ্ড অথবা উভয় দণ্ডের বিধান ওখানে উল্লেখ করা আছে। সেইটা উল্লেখ করেই তারা আবার 3য় দফায় তারা একটা চিঠি দিয়েছে এসসিবির ম্যানেজিং ডিরেক্টরকে, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওকে একটা চিঠি দিয়েছে।
সেখানে তারা বলেছে যে আমাদের এই তথ্যগুলো তোমার কাছে আমি বারবার চেয়েছি, তুমি সহযোগিতা করছো না, আমাদের আইনে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ আছে, আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবো, অতএব আমাকে 5 ফেব্রুয়ারির মধ্যে আমাকে তথ্যগুলো সরবরাহ করো। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ, তো তারা কেন আসলে সরকারের একটি প্রতিষ্ঠানকে এরকম একটা গুরুতর তদন্তের বিষয়ে সহযোগিতা করছে না? দুদকের তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, ওনারা যেটা ধারণা করছেন, যেহেতু বিএফআই এর তদন্তে এসসিবির সঠিকভাবে কাজ না করার বিষয়টা উঠে আসছিল, অর্থাৎ এলসির ক্ষেত্রে এসসিবি সঠিকভাবে দেখেনি যে বিষয় অর্থ পাচার হচ্ছে কিনা, সেই বিষয়টা যেহেতু বিএফআই এর তদন্তে উঠে আসছে এবং দুদকেরও ধারণা এসসিবির এখানে সংশ্লিষ্টতা আছে, হয়তো হতে পারে সেটা ইচ্ছাকৃত, হতে পারে অনিচ্ছাকৃত, কিন্তু সংশ্লিষ্টতা ঢাকতে হয়তো তারা চাচ্ছে যে এই তথ্যগুলো তারা হয়তো তাদের কাছে সময় না নিচ্ছে, যাক। হ্যাঁ, ধরেন তাদের যদি কোনো সংশ্লিষ্টতা না থাকতো তাহলে হয়তো এতদিন দ্রুতই তারা দিয়ে সব দিতে তথ্য পারতো দিত। তারা। তথ্য লুকানোর একটা বিষয় আছে, আর একটা তারা হয়তো একটা বহুজাতিক ব্যাংক, আমি একটা আমাকে হয়তো তুমি কি করতে পারবা, মানে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি একটা তার অবজ্ঞার জায়গাও থাকতে পারে, অথচ সে এখান থেকে কিন্তু এই বছরও প্রায় 3,000 কোটি টাকার বেশি সে প্রফিট করেছে, মানে একদম নিট প্রফিট। সে ব্যবসা করতেছে কিন্তু দেশের আইন সে কেন জানি মানতে চাচ্ছে আপনার না। এই কথার প্রেক্ষিতে আমার আরেকটি বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে যে আমরা বিগত কিছু বছর ধরে আমরা দেখছি যে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেবার মান খুব পড়ে গেছে। আমরা অনেক গ্রাহকের কাছ থেকে শুনে থাকি, বিশেষ করে ছোট গ্রাহকের প্রতি যে অবহেলা, তাদের অনেক সময় আমরা দেখি যে কোনো সার্ভিস পেতে গেলেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই অবস্থা কেন? এরকম একটা ব্যাংক তারা প্রফিট করে প্রতি বছর। আমার মনে হয় তারা খুব বড় অর্থওয়ালাদের দিকে তাদের নজরটা বেশি, যারা বড় ব্যবসায়ী বা বেশি তাদের ক্যাশ টাকা আছে বা বেশি তাদের লেনদেন। আমার কাছে মনে হয় যারা, আমি যদি উদাহরণও দিই, আমার পরিচিত একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছিল, উনি একসময় স্ট্যান্ডার্ড চার্টার্ডের একজন খুব প্রায়োরিটি গ্রাহক ছিলেন। উনি যখন ওনার ব্যবসা যখন ফল করলো, ওনার লেনদেন কমে গেল, ওনার আগের মতো ওই অবস্থান নাই, একটা সময় এসসিবির ওই সেবাও তাকে বন্ধ করে দিল, সে আর আগের ওই সেবাটা আর পায় না, অথচ সে গ্রাহক। অর্থাৎ আমার কাছে মনে হয় যে ওরা বড় গ্রাহকদের ক্ষেত্রে এক ধরনের নজর দেয়, ছোট গ্রাহকদের হয়তো ওরা মূল্যায়ন করতে চায় না। আপনি তো তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, সরকারের চিঠি তারা উত্তর দেয় না, সো আপনার সঙ্গে কি যোগাযোগ করেছে, তারা রিপ্লাই করেছে? আমি সিও মহোদয়কে আমি একাধিকবার কল দিয়েছি, টেক্সট করেছি, ইভেন তারপরে আমি যখন আবার রিপিটেড তাকে কল দিয়েছি, উনি কল কেটে দিচ্ছেন, আসলে রেসপন্স করছেন না। আপনারা জানেন যে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমরা ঋষভার কাছ থেকে জানতে চাইবো এবারের চমকগুলো কি কি? এবারের চমকের মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে দালাই লামা এবার গ্র্যামি নমিনেটেড হওয়ার পর যে অ্যাওয়ার্ডটা জিতলো। সো ওনার বয়স এখন 90 বছর। এটা হিস্ট্রিতে প্রথম যে 90 বছর বয়সী একজন ধর্মগুরু বা একজন স্পিরিচুয়াল লিডার গ্র্যামির মতো একটি খুব প্রেস্টিজিয়াস একটা বলা যায় এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডই পেলো। তো ওনার এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে উনি ওনার বুক যে মেডিটেশনের উপরে অ্যাজ আ ইটস পাবলিশ অ্যাজ অ্যান অডিও বুক, তো ওই বইটার উপরে সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। উনি কি নিজেই এই অ্যাওয়ার্ডটা নিয়েছেন? না, ওনার পক্ষ থেকে রুফাস ওয়াইনরাইট নামে একজন মিউজিশিয়ান নিয়েছে, উনি ছিল কোলাবোরেটর উনি এই অ্যালবামটায়। সো হি ইজ দ্য ওয়ান হু রিসিভড ইট অন বিহাফ অফ দালাই লামা। আর এনি আদার চমক? আর একটা চমক বলা যায় যে ইউএস এর এখন পলিটিক্যাল কন্ডিশন বলা যায় খুব রেশিয়ালি প্রভোকেটেড। আইস নিয়ে অনেক কথা হচ্ছে বিশ্বব্যাপী। তো এখানে একজন ওয়ান অফ দি আদার উইনার্স, ব্যাড বানি, হি ইজ আ র্যাপার, উনি যখন ওনার অ্যাওয়ার্ডটা নিয়েছে, সো হি স্ক্রিমড অন দ্য স্টেজ আইস আউট, যেহেতু আইস নিয়ে অনেক কথা হচ্ছে, অ্যান্ড সেও একজন ইমিগ্রেন্ট হয়ে ইউএসএতে থাকছে। তাদেরকে যেরকম একটা রেশিয়াল প্রোফাইলিং করা হচ্ছে সব ইমিগ্রেন্টদের, নট জাস্ট মেক্সিকানস অর স্প্যানিশ পিপল, ইভেন একজন বাংলাদেশিকেও শুট আউট করে মারা হয়েছে কয়েক সপ্তাহ আগে। তো এটার একটা প্রোটেস্ট হিসাবে দেওয়ার মেনি পিপল যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা বলে গেছে, যে আইস আউট বা ট্রাম্পের এগেনস্টে কথাবার্তা বলা, বা ট্রাম্পের যে রেজিমটা আছে এখন ওটার এগেনস্টে কথা বলা, বাট মোস্টলি ইট ওয়াজ ফোকাসড ভেরি মাচ অন আইস। এশিয়াতে দালাই লামা বাদে আর কি কেউ আছেন? শঙ্কর মহাদেবন নমিনেটেড হয়েছিল, আরো কিছু ছিল আমাদের সাবকন্টিনেন্ট থেকে, বাট নমিনেশন পর্যন্তই, তারা কোনো পুরস্কার জিতেনি। আপনার কাছে কি মনে হয় দালাই লামাকে এই অ্যাওয়ার্ড দেওয়ার মানে পলিটিক্যাল কোনো ইন্টারেস্ট বিহাইন্ড দ্য সিন? আমার মনে হয় না, আমার মনে হয় যে তারা ক্যাটাগরি বাড়াচ্ছে। গ্র্যামিতে অলরেডি অনেক ক্যাটাগরি, এমন অনেক ক্যাটাগরি আছে যেটা অনেক রেগুলার মানুষ হয়তো জানেও না বা এত ডেপথে গিয়ে দেখবেও না। বা দালাই লামাকে দেয়া আসলে আমার মনে হয় ওনার যেহেতু পাবলিকেশনস আছে ওইটাকে অনার করা, ওনার লেগাসিটাকে অনার করা। নির্বাচনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নতুন
সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় এবং সে বিষয়ে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। এ নিয়ে আমাদের একটি রিপোর্ট করেছে আরিফুল ইসলাম মিঠু। মিঠু, আসলে কি প্রস্তুতি নিচ্ছে? আজকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়া হয়েছে এবং সেই চিঠিতে লেখা হয়েছে যে নতুন যে নির্বাচন আসছে, এই নির্বাচনের পরপরই যে মন্ত্রিপরিষদ হবে, অর্থাৎ যে মন্ত্রী যারা হবেন, প্রতিমন্ত্রী হবেন, যারা নির্বাচনে জিতবেন এবং সরকার গঠন করবেন, যে নতুন মন্ত্রী পরিষদ হবে, সেই মন্ত্রী পরিষদের সদস্যদের জন্য 50টি গাড়ি, আনুমানিক 50টি, এভাবে লেখা, আনুমানিক 50টি গাড়ি প্রস্তুত রাখার কথা বলা হয়েছে জনপ্রশাসন সচিবকে। কিন্তু এই যে চিঠি, এই চিঠি মানে একটা অনেক মানে মিনিং ক্যারি করে হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই সরকার আসলে ক্ষমতা থাকবে না যাবে, এই ধরনের প্রশ্ন ছিল। নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও তো অনেক ধরনের অনেকের কৌতূহল ছিল। তো এরকম ভাবে নানা মহলে এখনো পর্যন্ত দ্বিধা আছে। মানুষ আসলে বিশ্বাস করতে চায় না, কেন জানি না, কিন্তু বিশ্বাস করতে চায় না যে আসলে যাবে সরকার, কি নতুন সরকার আসবে, নির্বাচন হবে ঠিকভাবে আবার। তো এরকম একটা সময়ে এই পরিপত্রটা দেয়া হলো এবং এই পরিপত্রটা দেওয়ার মানে অর্থ মনে হচ্ছে যে সরকার আসলে চায় যে খুব তাড়াতাড়ি নির্বাচনের পরপরই নতুন যে সরকার আসবে তাকে ক্ষমতা হস্তান্তর করবে। এখন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করার কথা কেন আসছে? কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে 6 মাস আরো বেশি এই সরকার থাকবে নির্বাচন হলেও। আমার মনে হয় যে সেই কারণে হয়তো সরকার চাচ্ছে যে খুব দ্রুত ক্ষমতাটা হস্তান্তর করবে। এখানে দুটি বিষয় আসলে আমার নজরে আসে। একটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সংশয় বা অনিশ্চয়তা বা অনেক ধরনের প্রোপাগান্ডাও আছে, তো সেটি মনে হচ্ছে যে দূর হয়ে গেল। আরেকটি হচ্ছে যে এই সরকার যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় বলেও অনেকে অনেক ধরনের অভিযোগ করে থাকে বা সন্দেহ করে থাকে। তাহলে সেই সন্দেহটাও কি আপনি মনে করছেন দূর হয়ে গেল? যে নতুন যে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী আসবেন তারা পুরনো গাড়ি পাচ্ছেন এবং 10 বছর পুরনো, এবং 10 বছর পুরনো মানে এটার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আর কি। তো মেয়াদ উত্তীর্ণ গাড়ি তারা কিভাবে চালাবেন, এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ এই ধরনের গাড়ির মেয়াদ উত্তীর্ণ মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মেয়াদ উত্তীর্ণ মানে যেসব গাড়ি থাকে আসলে ভিআইপিদের জন্য বা মন্ত্রী লেভেলের তাদের জন্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলছিলেন যে 10 বছর ধরা হয় এদের লাইফ স্প্যান। তো এখন যে গাড়িগুলো আছে, ধরেন সরকারের বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় যে গাড়িগুলো রেখে গেছে, সেই গাড়িগুলো কি অপেক্ষাকৃত পুরাতন গাড়ি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, 2015-16 অর্থ বছরে কেনা, এখন 2026, অর্থাৎ 10 বছর চলে গেছে। শেষ আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে আবাসনের বিষয়ে কোনো কিছু বলা হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, এই বিষয়ে আমি সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, তার সঙ্গে কথা বলেছি। তো তিনি বললেন যে তারা এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ধরনের কোনো চিঠি পাননি। তো আমার মনে হয় 2-1 দিনের মধ্যে তাদের কাছে চিঠি যেতে পারে। ধন্যবাদ মিঠু আপনাকে।